আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। প্রিয় শিক্ষার্থীরা, ২ তারিখে তোমাদের পরীক্ষা। এই ২ তারিখের পরীক্ষাকে কেন্দ্র করে তোমাদের ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম। আজকে ৭২ নম্বর ক্লাসে স্বাগত জানাই। আজকের ক্লাসের বিষয়বস্তু অত্যন্ত ইন্টারেস্টিং। সেটা হচ্ছে বাক্য রচনা করার কৌশল বা টেকনিক। তোমরা অনেকেই আমাকে বলেছো যে বাক্য রচনা করতে তোমরা পারো না। তো আজকে আমরা নাউন দিয়ে বাক্য রচনা করার কৌশল আলোচনা করব। আমাদের এই বাক্য রচনাগুলো কোন, কোন জায়গায় করতে হয়? আমাদের বাক্য রচনাগুলো হচ্ছে মানে সেন্টেন্স দিয়ে বাক্য রচনা আমাদের ৪ টি জায়গায় করতে হয়। বিশেষ করে প্যাসেজের যে ওয়ার্ড মিনিং গুলো রয়েছে, সেই ওয়ার্ড মিনিং লিখে আমাদের প্রদত্ত যে শব্দটি রয়েছে প্যাসেজ অংশ থেকে আমাদের বাক্য রচনা করতে হয় সেই শব্দটি দিয়ে। প্লাস হচ্ছে আমাদের তোমার সিনোনিম, অ্যান্টোনিম, গ্রামার অংশে এটা দিয়ে বাক্য রচনা করতে হয়। তারপর চেঞ্জড ওয়ার্ড বা পরিবর্তিত শব্দটি পার্টস অফ স্পিচ যে পরিবর্তন করতে হয় সেখানে আমাদের বাক্য রচনা করতে হয়। আবার যদি পরীক্ষায় সাফিক্স প্রিফিক্স আসে, যদিও সাফিক্স প্রিফিক্স খুবই কমই আসে, এটা নিয়মিত আসে না। তবে সেটাও যদি বাক্য রচনার একটা জায়গা। তো সার্বিকভাবে আমরা আজকের ক্লাসে মূলত এই ৪ টি জায়গায় তোমাকে আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দেব যে কিভাবে তুমি নিজের থেকে কিছু টেকনিক অবলম্বন করে বাক্য রচনা করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটু বলে নিতে চাই, তোমরা যারা এখনো পর্যন্ত এই শর্ট সাজেশনসটি সংগ্রহ করতে পারোনি, তোমাদের এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া পসিবল না, কারণ সময় খুবই কম। তো তোমরা এই পুরো সাজেশনসটিকে পাচ্ছ ২০ টি পিডিএফ ফরম্যাটে। ২০ টি পিডিএফে আমি সকল আইটেমকে ভাগ করেছি। এই ২০ টি পিডিএফ আইটেম মানে পিডিএফগুলো, সকল আইটেমগুলোকে পিডিএফ করে যদি তুমি নিতে চাও, তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করো। অতি সত্বর যোগাযোগ করো। যত তাড়াতাড়ি যোগাযোগ করবে তত তাড়াতাড়ি পেয়ে যাবে। স্বল্প মূল্যে নামমাত্র কিছু টাকা খরচ করে তুমি এই পিডিএফগুলো তোমার ফোনে নিয়ে পড়তে পারবে। তো আ দেখো 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে, তোমার হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এসএমএস করো এবং তুমি বলো যে তোমার আ অনার্স সাজেশনস পিডিএফ প্রয়োজন। এটা বললেই বুঝে যাব এবং তোমাকে রিপ্লাই দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের যে আলোচনা সেটা শুরু করি। সুপ্রিয় পরীক্ষার্থীরা, আমাদের অনার্স ২য় বর্ষের যে কম্পালসরি ইংলিশটি রয়েছে, এই কম্পালসরি ইংলিশে আমাদের ৩ টি জায়গায় বাক্য রচনা করতে হয়। প্যাসেজ অংশে আমাদেরকে শব্দ দেওয়া হয় এবং শব্দের অর্থ চাওয়া হয়। আ সেক্ষেত্রে আমাদের প্রদত্ত শব্দটি দিয়ে বাক্য রচনা করতে হয় প্যাসেজ অংশে। আর গ্রামার অংশে আমাদেরকে ৪ টি আইটেম রয়েছে যেখান থেকে বাক্য রচনা করতে হয় সিলেবাসে। সে ৪ টি আইটেম হচ্ছে, প্রথমত হচ্ছে তোমার সিনোনিম, দ্বিতীয়ত হচ্ছে অ্যান্টোনিম, তৃতীয়ত হচ্ছে তোমার সাফিক্স প্রিফিক্স, আর চতুর্থত হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডস বা পার্টস অফ স্পিচ। আমাদের এই ৪ টি আ আ যে অংশ রয়েছে, এই ৪ টি অংশ থেকে আমাদেরকে ২ টি পরীক্ষায় এসে থাকে। অনার্সে আমরা যেটা দেখি রেগুলারলি সাধারণত আ অ্যান্টোনিম এবং চেঞ্জিং ওয়ার্ডসটা বেশি আসে। তবে কখনো, কখনো সাফিক্স, প্রিফিক্স এবং সিনোনিমও আসতে পারে। এটা সিলেবাসে রয়েছে। যাই হোক, যে ২ টি আইটেম আমাদের গ্রামার অংশে দেওয়া হয়ে থাকে, সেই গ্রামার অংশে সাধারণত ডান পাশের শব্দটি দিয়ে বাক্য রচনা করতে বলে, অর্থাৎ পরিবর্তিত শব্দটি দিয়ে বাক্য রচনা করতে বলে। আর প্যাসেজ অংশে সাধারণত প্রদত্ত শব্দটি দিয়ে আমাদেরকে বাক্য রচনা করতে হয়। মোট মিলিয়ে ১৫ টি বাক্য কিন্তু আমাদের রচনা করতে হয়। তোমরা যদি প্রদত্ত শব্দটির অর্থটি শুধু লিখতে পারো, বাক্য রচনা না করতে পারো, তাহলে হাফ নম্বর করে তোমরা পাবে। আর বাক্য রচনা করতে পারলে ওই দুটির মিলনে তোমরা সম্পূর্ণ মার্কস পাবে। তো আমরা আজকে সেন্টেন্স মেকিং এর কিছু নিয়ম আলোচনা করব। তোমরা অনেক রিকোয়েস্ট করেছো, তাই তোমাদেরকে শিখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যারা মোটেও বাক্য রচনা করতে পারো না, তাদের জন্য থাকবে শর্ট টেকনিক। তো আজকে আমরা মূলত এই সেন্টেন্স মেকিং ক্লাসগুলোকে আমরা ৪ টি পর্বে ভাগ করব। আজকে আমরা ১ম পর্ব নিয়ে আলোচনা করব। ১ম পর্বে আমরা নাউন নিয়ে বাক্য রচনা করার চেষ্টা করব। সুপ্রিয় পরীক্ষার্থীরা, আমাদেরকে ১ম এ বুঝতে হবে নাউন কাকে বলে, নাউন জিনিসটা কি, নাউন শব্দটি আসলে কি? শব্দটি যদি নাউন হয়, তো নাউন সম্পর্কে আগে একটু জানা প্রয়োজন। নাউন কি? নাউন হচ্ছে কিভাবে চিনব, এটা আমার ১ম এ জানা দরকার, সেটা একটু আলোচনা করি। আ যদি কোনো কাজ বা বিষয়ের নাম বোঝায়, মনে রাখবে কাজ বা বিষয়ের নাম। আমরা জানি কোনো কিছুর নামই নাউন। সেক্ষেত্রে কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম ইত্যাদির নামই হচ্ছে নাউন। তো আমাদের যে বাক্য রচনাগুলো করতে বলবে সেটা সাধারণত ব্যক্তি বা স্থান বা বস্তু দিয়ে আসবে না। সাধারণত আসা হচ্ছে কোনো কাজের নাম বা কোনো বিষয়ের নাম। সেটা গুণের নাম হতে পারে, দোষের নাম হতে পারে। আমি যদি তোমাদেরকে একটু ব্র্যাকেটে লিখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটা গুণের নাম হতে পারে, দোষের নাম হতে পারে,
ধরো গুণের নাম, আচ্ছা ওখানে আচ্ছা গুণের নাম, গুণের নাম ধরো দোষের নাম, হ্যাঁ, অবস্থার নাম ইত্যাদির নাম। এক কথা হচ্ছে নাম বুঝালে আমরা নাম বুঝায় তাকে বলে নাউন। অর্থাৎ শব্দটি দ্বারা যদি দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, কাজ কিভাবে কেমন না বুঝায় তাহলে সেটা নাউন হয়ে যায়। মানে ধরো দোষ দিয়ে বুঝালে সেটা তো অ্যাডজেক্টিভ হবে, গুণ দিয়ে বোঝালে সেটা তো অ্যাডজেক্টিভ হবে, সংখ্যা, পরিমাণ, অবস্থা সেগুলো তো অ্যাডজেক্টিভ হবে। কোনো কাজ বোঝালে ভার্ব হবে, কিভাবে কেমন বোঝায় তাহলে অ্যাডভার্ব হবে। তো এইগুলো বাদ দিয়ে যদি কিছু বোঝায় অর্থাৎ এগুলোর নামও যদি বোঝায় সেটা কিন্তু নাউন হবে। অর্থাৎ অর্থ অনুসারে নাম কথাটা বোঝালেই তোমাকে নাউন ধরে নিতে হবে। যাই হোক নাউন সম্পর্কে আমরা মোটামুটি জানি, তারপরে একটু আলোচনা করলাম যে কোনো কিছুর নামই হচ্ছে নাউন। ন্যাচারালি কোনো কাজ বা বিষয়, গুণের নাম, দোষের নাম এগুলোই হচ্ছে নাউন। এবার নাউন দিয়ে বাক্য রচনা করার যে শর্ট টেকনিক সেটা হচ্ছে তোমাকে বাক্য রচনা করার টেকনিক। ধরো তোমার যে কোনো একটা শব্দ তুমি বাক্য রচনা করতে যাচ্ছ এবং বুঝতে পেরেছো তুমি সেই শব্দটি নাউন। তখন বাক্য রচনা করার জন্য এইখানে আমি ৫ টি বাক্য রেখেছি। এই ৫ টি বাক্য যদি তুমি হুবহু মুখস্থ করো তাহলে তুমি যে নাউনই আসুক না কেন এটা দিয়ে বাক্য রচনা করলে একটা বাক্য দাঁড়াবে। তো ১ম বাক্যটা বা ১ম টেকনিকটা এরকম ধরো, আওয়ার প্রিন্সিপাল ডেলিভার্ড এ লং স্পিচ অন ড্যাশ ইন দ্য লাস্ট কনফারেন্স। আমি আবার বলছি, আমাদের প্রিন্সিপাল সাহেব ডেলিভার করেছিলেন একটি দীর্ঘ বক্তব্য অন ড্যাশ ড্যাশের উপরে ইন দ্য লাস্ট কনফারেন্স। দেখো বড় একটি বাক্য, মানসম্মত একটি বাক্য, কিন্তু তুমি যে নাউনটা দিবা এখানে জাস্ট তুলে দেবা তাহলে তোমার একটা নাউনের হয়ে যাবে। ধরো আসলো কনফিডেন্স নিয়ে, ধরো কনফিডেন্স দিয়ে বাক্য রচনা করতে হবে, তাহলে লিখবা আওয়ার প্রিন্সিপাল ডেলিভার্ড এ লং স্পিচ অন কনফিডেন্স। ওই শব্দটাকে যদি একটু মানে তুমি ইনভার্টেড কমা দিয়ে আটকাই দাও তাহলে কিন্তু একটু আরেকটু ভালো হবে। মানে একটা কোটেশন সাইন দিয়ে এবার যদি আটকাই দাও তাহলে আরেকটু ভালো হবে। বুঝলে? এই আরকি। অথবা দ্বিতীয় টেকনিক, হি প্রোভাইডেড এ ডিপ্লোম্যাটিক আনসার। সে একটি দ্ব্যর্থক উত্তর দিয়েছিল, মানে যে উত্তরটা আসলে মূলত বোঝা যাচ্ছিল না। টু দ্য কোয়েশ্চেন অ্যাবাউট ড্যাশ, ড্যাশ বিষয়ের প্রশ্নে সে একটি কূটনৈতিক উত্তর দিয়েছিল অর্থাৎ দ্ব্যর্থক উত্তর দিয়েছিল যেটা বোঝা যাচ্ছিল না। তুমি যদি এভাবে একটা দাও তাহলে ভালো হয় আরকি। তারপরে ধরো এরকম হতে পারে যে মাই ফ্রেন্ড রোট এ শর্ট এসে, আমার বন্ধু একটি ছোট প্রবন্ধ লিখেছিল অন ড্যাশ, ড্যাশের উপরে। দে দি ক্রিয়েটেড কন্ট্রোভার্সি অ্যাবাউট ড্যাশ, ড্যাশ সম্পর্কে সৃষ্ট বিতর্ক ইজ নাও নোন টু অল, সেটা সকলের কাছে এখন জানা। মাই ফ্রেন্ড গেভ এ শর্ট রিপ্লাই, আমার বন্ধু আমাকে একটি ছোটখাটো অ্যান্সার মানে রিপ্লাই দিয়েছিল টু মাই ইমেইল অ্যাবাউট ড্যাশ, আমাকে ড্যাশ সম্পর্কে একটি ইমেইলের উত্তর দিয়েছিল। তো এই হচ্ছে তুমি যদি এই শূন্যস্থানের জায়গায় শুধু যে নাউন আসুক না কেন শব্দটি নাউন এটুকু বুঝতে পারলে তুমি যদি এখানে বসিয়ে দাও তাহলে কিন্তু একটি অর্থবোধক বাক্য হচ্ছে, যাতে নম্বরটা পাওয়া যেতে পারে। হাফ নম্বর তো বাক্যটা অর্থ নাই। তো সে হাফ নম্বর তুমি ক্যারি করতে পারো সেরকম ব্যবস্থাটা হবে। আ আমি একটু তোমাদেরকে বিস্তারিত উদাহরণের মাধ্যমে এই ৫ টি বাক্য এপ্লাই করে যেকোনো জায়গায় অর্থাৎ ৩ টি জায়গা যেটা প্যাসেজ, গ্রামার অংশের যে ৩ টি জায়গা বা ৪ টি জায়গা সেখান থেকে কিভাবে আমরা বাক্য রচনা করতে পারি সেটা একটু তোমাদেরকে দেখাবো। তো ১ম এ আসো, যদি অন্যান্য যদি অর্থ বুঝে পারো তাহলে তোমাকে নাউন নিয়ে বাক্য রচনার কথা বলব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন। তুমি একটা সাবজেক্ট যেকোনো বসাইয়ে ভার্ব বসাইয়া নাউন বসাই দিতে পারো, সেক্ষেত্রে বাক্য রচনা হবে। আমি বলব হচ্ছে তুমি যে উপরের যে ফরমেট গুলো আমি বলেছি এই ফরমেট গুলো অনুসরণ করবা যদি একেবারেই না পারো। আর নিজে যদি কিছু পারো সেটা লিখলে তো ভালো হয়। সেটা ভালো সিস্টেম। তো ১ম এ আমরা প্র্যাকটিস করব আসো প্যাসেজ থেকে বাক্য রচনা। প্যাসেজ থেকে যে আ বাক্য রচনাগুলো আসে তোমরা অনেকে প্রশ্ন করো, স্যার প্যাসেজ থেকে আমাদের যে বাক্য রচনাগুলো আসে এই বাক্য রচনাগুলো কি আমরা প্যাসেজ থেকে উঠিয়ে দিলে হবে কিনা? ব্যাপারটা দেখো, এটা কিন্তু আ এখানে প্রশ্নটা খেয়াল করো। প্রশ্নে কি বলেছে? রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলোর শব্দার্থ লেখো ইন ইংলিশ, ইংরেজিতে শব্দার্থ লেখো। মানে ইংরেজিতে মিনিং লিখতে বলেছে তোমাকে। সেটা সিনোনিমও হতে পারে, একটা ব্যাখ্যাও হতে পারে। আচ্ছা, অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্সেস উইথ দেম, এবং সেগুলো দিয়ে তোমার নিজের বাক্য রচনা করো। তোমাকে কিন্তু বলেছে ইওর ওন সেন্টেন্স মানে নিজের বাক্য রচনা করো। তো সেক্ষেত্রে কিন্তু নিজেকে বাক্য রচনা করতে বলা হয়েছে, প্যাসেজ থেকে কিন্তু লিখতে বলা হয় নাই। তো যেহেতু ওন সেন্টেন্সেস বলেছে সেক্ষেত্রে প্যাসেজ থেকে লিখলে একটু দৃষ্টিকটু দেখায়, এই আরকি। তো যাই হোক আমরা যেটা আলোচনা করছিলাম যে এখানে যে ৫ টি লিখতে বলেছে ৬ বা ৭ টি থাকে। তো এই ৫ টি থেকে মানে ৭ টি থেকে আমরা ৫ টি চুজ করব।
আজকের আলোচ্য বিষয় যেহেতু নাউন, সেহেতু নাউন দিয়ে কিভাবে বাক্য রচনা করা যায় সেটা শেখার চেষ্টা করব। ধরো ইনোসেন্ট মানে হচ্ছে নিষ্পাপ, নির্দোষ, এটা একটা অ্যাডজেক্টিভ, সেটা আমাদের আজকের আলোচ্য বিষয়ের সাথে মিলছে না, সেহেতু এটাকে বাদ দিয়ে দিলাম। অ্যাফেকশন মানে হচ্ছে স্নেহ। দেখো অ্যাফেকশন হচ্ছে সংযুক্ত শব্দ। তো সংযুক্ত শব্দ অর্থাৎ টি-আই-ওএন যুক্ত শব্দ সাধারণত নাউন হয়। তো অ্যাফেকশন একটা নাউন। আমরা কিন্তু নাউনটাকে অ্যাফেকশন কিন্তু নাউন পাচ্ছি। এটা দিয়ে বাক্য রচনা করতে পারো। আমি যে ফরমেট গুলো দিয়েছি। পারচেজ মানে ক্রয় করা, এটা একটা নাউন, এটাও বাদ দিলাম। ব্যান মানে নিষেধ বা নিষেধাজ্ঞা, এটা নাউনও হতে পারে, ভার্বও হতে পারে। তো আমি এটাকে ভার্ব ধরছি, আপাতত এটাকে বাদ দিয়ে রাখছি আমরা হিসাব থেকে। এসেনশিয়াল মানে অত্যাবশ্যকীয়, এখানে আমরা এটা একটা অ্যাডজেক্টিভ, এটাকে আমি আজকের আলোচনা থেকে বাদ দিয়ে রাখছি। স্টিপ মানে আ ঘামে ভিজে যাওয়া বা স্টিপ হয়ে যাওয়া, এটাও একটা অ্যাডজেক্টিভ। আমি এটাকে তোমার আলোচনার বাইরে রাখছি। আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব। স্টিপ আছে, স্টিপ বাদ দিলাম। আ তারপর আছে তোমার টয়েল, টয়েল মানে কষ্ট। আ এটা একটা নাউন। তাহলে দুটো আমরা নাউন পাচ্ছি। এবার এই যে দুটো নাউন পাচ্ছ তুমি, বুঝে, বুঝে তুমি অর্থ অনুসারে এই অ্যাফেকশন তো দেখেই বোঝা যাচ্ছে স্নেহ, এটি একটি গুণের নাম। আর টয়েল কষ্ট, কষ্ট মানে করা, কষ্ট আরকি এক কথায়, এটা একটা গুণের নাম। তাহলে দুটোই গুণের নাম। তো দুটোই নাউন। তাহলে এখানে যে আমার যে তোমার টেকনিক গুলো রয়েছে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এখানে বাক্য রচনা করব। তো আমরা প্রথমত যদি অ্যাফেকশন দিয়ে বাক্য রচনা করি, তুমি অ্যাফেকশন কথাটি এই শূন্যস্থানে যদি বসিয়ে দাও তাহলে অর্থটা কি মিন করছে দেখো। আওয়ার প্রিন্সিপাল ডেলিভার্ড এ লং স্পিচ, আমাদের প্রিন্সিপাল সাহেব একটি দীর্ঘ বক্তব্য দিয়েছিলেন অন কি বলো অ্যাফেকশন, স্নেহের উপর বা অ্যাফেকশনের উপর একটি দীর্ঘ বক্তব্য দিয়েছিলেন ইন দ্য লাস্ট কনফারেন্স। একটা বাক্য কিন্তু দাঁড়ালো এবং খুব সুন্দর একটি বাক্য দাঁড়ালো। টয়েল, তো টয়েল দিয়ে একটা বাক্য রচনা করে এখান থেকে যে কোনো একটা তোমার ভালো লাগে। যেমন মাই ফ্রেন্ড রোট এ শর্ট এসে, আমার বন্ধু একটা শর্ট এসে লিখেছিল অন টয়েল, টয়েলের উপর মানে কষ্টের উপর। তাহলে দুটো বাক্য রচনা কিন্তু হয়ে গেল। এটা ২০২০ সালের প্রশ্ন ছিল। আমরা ২০২০ সালের যে আসা প্যাসেজ অংশ থেকে প্রশ্ন সেটা প্র্যাকটিস করলাম। অনুরূপভাবে আমরা ২০১৯ সালের যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে যদি একটু আমরা বাক্য রচনা করার প্র্যাকটিস করি। দেখো কমান্ড মানে হচ্ছে নির্দেশ, এটা হচ্ছে একটা নাউন। এমপেসিস মানে গুরুত্ব, এটাও একটা নাউন। তারপরে প্রোডিউস মানে উৎপাদন করা, এটা একটা ভার্ব, এটা নিয়ে আমরা আলোচনা করব না। ফ্যাদম এটা একটা ভার্ব, এটা নিয়ে আমরা আলোচনা করব না। ভলান্টারি এটা একটা অ্যাডজেক্টিভ, এটা নিয়ে আমরা আলোচনা করব না। আমরা পরবর্তীতে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় নাউন যেহেতু, কমান্ড মানে নির্দেশ, এটা একটা নাউন। আর তোমার কমান্ড ভার্বও হতে পারে, কমান্ড করা, সে অর্থে আমরা এটাকে ভার্বও ধরতে পারি, আবার নাউনও ধরতে পারি। কমান্ড মানে নির্দেশ, সে অর্থে ভার্বের বিষয় বাদ দিয়ে দিলাম। তাহলে এমপেসিস মানে গুরুত্ব। তাহলে আমরা এই যে আমাদের ফরমেট গুলো আছে এখান থেকে একটা তুমি নাও যে আওয়ার প্রিন্সিপাল ডেলিভার্ড এ লং স্পিচ অন এমপেসিস, আমাদের প্রিন্সিপাল সাহেব গুরুত্বের উপর, এমপেসিসের উপর একটি ভালো বক্তব্য দিয়েছিল। এটা যদি তোমার কাছে মনে না আসে, এটা ভালো মিলছে না, তাহলে অন্য একটা নাও যে মাই ফ্রেন্ড রোট এ শর্ট এসে অন এমপেসিস, অথবা দ্য ক্রিয়েটেড কন্ট্রোভার্সি অ্যাবাউট এমপেসিস ইজ নাউন টু অল। গুরুত্বের উপর যে একটি বিতর্ক সেটা এখন সকলের কাছে জানা হয়ে গেছে। তো এরকম করে এই ৫ টি যদি মুখস্থ করে একেবারে ধুমধারাক্কা, তাহলে নাউন সম্পৃক্ত বাক্য কিন্তু গঠন করা যায়। এবার আমরা ২০১৮ সালের প্রশ্নটিকে যদি একটু বিশ্লেষণ করি যে আ ধরো এখান থেকে কোনটি, কোনটি নাউন আমরা দেখি। হার্মফুল মানে ক্ষতিকর, এটা তো অ্যাডজেক্টিভ, যেহেতু দোষগুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থার দিকে পড়ে গেছে, এর জন্য এটা অ্যাডজেক্টিভ। সাবস্ট্যান্স মানে পদার্থ, এটা অবশ্যই একটা নাউন। জেনারেট উৎপাদন করা, এটা একটা ভার্ব। ইউটিলিটি এটা একটা নাউন। ভ্যাপর এটা একটা নাউন। বিলিফ একটা নাউন। কম্পোজ মানে গঠন করা, এটা একটা ভার্ব। তাহলে এটা আমাদের আজকের আলোচনা থেকে বাদ দিলাম। তো সাবস্ট্যান্স দিয়ে তোমার এখান থেকে যেটা ভালো লাগে সেটা দিয়ে একটু বাক্য রচনা করো। জাস্ট শূন্যস্থানের জায়গায় সাবস্ট্যান্সটা বসিয়ে দাও। ইউটিলিটি দিয়ে বাক্য রচনা করো, ভ্যাপর দিয়ে বাক্য রচনা করো, বিলিফ দিয়ে বাক্য রচনা করো। তাহলে তোমার কিন্তু বাক্য রচনা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো যে কি আছে যে আমরা ২০১৭ সালের প্রশ্ন যদি তৈরি করি এই ফরম্যাটটা দিয়ে, তাহলে কি এখানে কোনটা, কোনটা নাউন সেটা একটু দেখি। প্রথম হচ্ছে কনস্ট্যান্ট মানে চিরস্থায়ী, এটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ, একটা অবস্থা প্রকাশ করেছে। তারপরে আরবান এটাও একটা অ্যাডজেক্টিভ, অবস্থা প্রকাশ করেছে। তারপরে কাউন্টার পার্টস সঙ্গী, এই সঙ্গী একটা নাউন। প্রিভেনশন একটি নাউন। কনস্টিটিউশন একটি নাউন। স্ট্রেংথ একটি নাউন। ডাউরি একটি নাউন। তাহলে তোমরা এই ৫ টির যে কোনো অংশ এই ৫ টি বাক্যের মাধ্যমে যে কোনো একটা দিয়ে পুট করে তুমি নাউন দিয়ে বাক্য রচনাটি করতে পারো। এবার আমরা প্যাসেজ নিয়ে আলোচনা করলাম এতক্ষণ। এবার কিন্তু আমরা চলে যাব পার্টস অফ স্পিচ চেঞ্জিং, অর্থাৎ
পার্টস অফ স্পিচে কিভাবে আমরা এইগুলোকে ব্যবহার করতে পারি? দেখো, পার্টস অফ স্পিচে তো তোমাকে নাউন পরিবর্তন করতেই হচ্ছে, রাইট? তো সেক্ষেত্রে তোমাকে আর কোনো কথা বলার প্রয়োজন নেই। জাস্ট নাউন যেখানে করতে বলছে, সেখানে তুমি এই ফরম্যাটগুলো ইউজ করে তুমি যা মানে নাউন তো আর অনেকগুলো আসবে না, ১ টা বা ২ টা আসবে। তখন তুমি ৫ টার যেকোনো ২ টো বাক্য রচনা তৈরি করে দিবে। তাহলে তোমার একেবারে কিছু না পারলেও তুমি নম্বরটা অন্ততপক্ষে পাবে এরকম একটা পরিবেশ তৈরি হবে, আশা করি। তো সেক্ষেত্রে যেমন ২০০৫ সালে সাইন একটা নাউন তুমি এখানে বসিয়ে দাও যে Our principal delivered a long speech on sign. স্বাক্ষরের উপর আমার প্রিন্সিপাল একটি দীর্ঘ বক্তব্য দিয়েছিলেন। অথবা তুমি বলতে পারো যে মাই ফ্রেন্ড গেভ এ শর্ট রিপ্লাই টু মাই ইমেইল অ্যাবাউট সাইন বা অ্যাবাউট হিজ সাইন। তুমি যা বানাই লিখতে পারো। জাস্ট এই বাক্যগুলো দিয়ে ফরম্যাট করলে তোমার অন্ততপক্ষে গ্রামারটা ভুল যাবে না। তারপরে নো থেকে নলেজ, নলেজ দিয়ে বাক্য রচনা করো। দেখো এখানে পুট করে দাও, মিলে যাবে। এন্টার থেকে এন্ট্রেন্স বা এন্ট্রি তুমি এখানে বসিয়ে দাও, দেখো মিলে যাবে। অ্যাচিভ থেকে অ্যাচিভমেন্ট, কোঅপারেট থেকে কোঅপারেশন। এরকম করে পার্টস অফ স্পিচে অর্থাৎ চেঞ্জিং ওয়ার্ডসে যে বাক্য রচনা করতে হয় সেটা কিন্তু আমরা এই ৫ টি ফরম্যাট দিয়ে তৈরি করতে পারি। এরপর চলে যাচ্ছি আমাদের সিনোনিম বা অ্যান্টোনিম থেকে বাক্য রচনা কিভাবে আমরা তৈরি করতে পারি। এখান থেকে আমাদেরকে অর্থ বুঝতে হবে কোনটা, কোনটা নাউন সিনোনিম, অ্যান্টোনিমের ক্ষেত্রে। তো দেখো ২০১৫ সালের প্রশ্নকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাচ্ছি শ্যালো মানে অগভীর, এটা একটা অ্যাডজেক্টিভ, যেহেতু অবস্থা প্রকাশ করেছে এটা আজকের আলোচ্য বিষয় থেকে বাদ গেল। তারপরে ফার্টাইল মানে উর্বর, এটাও একটা অ্যাডজেক্টিভ। জেনুইন এটাও একটা অ্যাডজেক্টিভ। জেনুইন মানে যেহেতু আসল, এটা একটা গুণ প্রকাশ করেছে, অ্যাডজেক্টিভ। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, এটি একটি ভার্ব। বিজি ব্যস্ত, এটা একটা অ্যাডজেক্টিভ। নটোরিয়াস কুখ্যাত, এটা একটা অ্যাডজেক্টিভ। আরবান নাগরিক, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের একটাও নাউন নেই। অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিমে কিন্তু নাউনের পরিমাণ খুব কম থাকে। তো আমরা তো পরবর্তী ৪ টি পর্বে আলোচনা করব। ১ম পর্বে আমরা নাউন নিয়ে আলোচনা করছি, ২য় পর্বে অ্যাডজেক্টিভ, ৩য় পর্বে ভার্ব, ৪র্থ পর্বে অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। তো ৪ টি পর্বে তোমরা যদি দেখো এবং নোট করে রাখো যে কোন টেকনিকের মাধ্যমে কোন পার্টস অফ স্পিচ দিয়ে কিভাবে সহজে বাক্য রচনা করা যায়, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, এরপরে ২০১৬ সালে দেখো অ্যাভয়েড মানে ঘৃণা করা, প্রম্পট মানে দ্রুত, আ এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাভয়েডটা হচ্ছে ভার্ব, ঘৃণা করা। আর তোমার কি বলে প্রম্পটটা দ্রুত, এটা একটা অ্যাডজেক্টিভ। লয়াল্টি এটা একটা নাউন। টি-ওয়াই যুক্ত শব্দ সাধারণত নাউন হয়। লয়াল্টি একটা নাউন। ক্যাপাবল এটি একটি অ্যাডজেক্টিভ মানে সক্ষম। স্টপ বন্ধ করা, এটা একটা ভার্ব। কম্পারেবল তুলনীয়, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা বাদ দেব আমার কথা থেকে। তারপরে বিউটি সৌন্দর্য, এটা একটা নাউন। তাহলে দুটো শব্দ পাচ্ছ তুমি নাউন, যার অ্যান্টোনিম বসিয়ে তুমি নাউন দিয়ে বাক্য রচনা করতে পারো। খবরদার কিন্তু আমাদের বাক্য রচনা করতে হবে কিন্তু কোনটা দিয়ে বলো? মানে পরবর্তী শব্দ দিয়ে, গ্রামার অংশে। দ্বিতীয় মানে ডান পাশের যে শব্দটা সেটা দিয়ে বাক্য রচনা করবা গ্রামার অংশে। আর প্যাসেজ অংশে ১ম টা দিয়ে। একটু ভালো করে মনে রেখো, বারবার মনে রেখো। আচ্ছা, ২০০৭ সালে আমাদেরকে নাউন দিয়েছে কি, কি দেখো। ডিকে মানে ধ্বংস, এটা একটা নাউন। ফেমাস বিখ্যাত, এটি একটি অ্যাডজেক্টিভ, এটা আমাদের আলোচ্য বিষয় থেকে বাদ আজকের জন্য। এনরমাস সুবিশাল, এটি একটি অ্যাডজেক্টিভ। মার্সি এটি একটি নাউন মানে দয়া। ভায়োলেন্স এটি একটি নাউন। প্রবলেম এটি একটি নাউন। রেয়ার এটি একটি অ্যাডজেক্টিভ। বিরল। ওকে? তো এমনি করে ২০০০ আর কি বিশ্লেষণ করার দরকার আছে? আ বোধহয় আছে কিনা? আচ্ছা, অল্প একটু আছে, তো আমি বলে দেই সব। লিগ্যাল মানে বৈধ, এটা একটা অ্যাডজেক্টিভ। হেইট মানে ঘৃণা করা, এটি একটি ভার্ব। অপটিমিস্টিক এটি একটি অ্যাডজেক্টিভ। আ তারপরে অপটিমিস্টিক মানে আশাবাদী, এটি একটি অ্যাডজেক্টিভ। আ তারপরে তোমার কি আছে দেখো যে পসিবল এটি একটি অ্যাডজেক্টিভ। সম্ভাব্য এটা একটা অ্যাডজেক্টিভ গেল। তারপর হচ্ছে তোমার কম্পারেবল এটি একটি অ্যাডজেক্টিভ। তুলনীয় অ্যাডজেক্টিভ নিশ্চয়ই। তারপরে আছে শ্যালো অগভীর, এটাও একটি অ্যাডজেক্টিভ। কন্ডাক্ট ব্যবহার, এটা কিন্তু একটা নাউন। তুমি কন্ডাক্ট দিয়ে ওই কনভার্ট দিয়ে ব্যবহার করে বাক্য রচনা করতে পারো যদি তুমি বিপদে পড়ে যাও। মানে বাক্য রচনা মোটেও না করতে পারো এরকম, তাহলে ওই ফরম্যাটগুলো তোমাকে দারুণ হেল্প করবে আশা করি। মোবাইল মানে হচ্ছে মোবাইল একটা অ্যাডজেক্টিভ। মোবাইল মানে ভ্রাম্যমান, এটি একটি অবস্থা, কাজেই এটি একটি অ্যাডজেক্টিভ। জাইগান্টিক এটি একটি অ্যাডজেক্টিভ মানে সুবৃহৎ। ফ্রুগাল মিতব্যয়ী, এটি একটি অ্যাডজেক্টিভ। অ্যাডমায়ার প্রশংসা করা, এটি একটি ভার্ব। কস্টলি ব্যয়বহুল, এটা একটা অ্যাডজেক্টিভ। ট্রায়াম্ফ বিজয়, এটা একটা নাউন। আর রুরাল মানে হচ্ছে গ্রামীণ, এটা একটা অ্যাডজেক্টিভ। ২০২০ সালের প্রশ্ন আমরা সিনোনিম অ্যান্টোনিম দুটোকেই পাচ্ছি। ২০২০ সালে একটা অদ্ভুত প্রশ্ন হয়েছিল। সিনোনিম অ্যান্টোনিমকে জড়াই দিছিল। এটা এরকম পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কখনোই হয় নাই। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম হোয়েন সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম হয় কম্বাইন্ড টু বি জাস্টিফাইড। সো আমরা দেখি অ্যাবসেন্ট এটি একটি অ্যাডজেক্টিভ যেহেতু অবস্থা নির্দেশ করেছে। তারপরে বিলিফ এটি একটি নাউন।
স্কেয়ার এটি একটি অ্যাডজেক্টিভ নাউন। এটা তুমি করতে পারবে। ডার্ক এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। এটা বাদ দিলাম আজকের আলোচনা থেকে। ইকুয়াল এটা একটা অ্যাডজেক্টিভ, এটাও আজকের আলোচনা থেকে বাদ দিব। ফ্রাজাইল এটাও আজকের আলোচনা থেকে বাদ দিতে হবে। ভঙ্গুর এটা একটা অ্যাডজেক্টিভ। জেন্টেল ভদ্র এটাও একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু অ্যাডজেক্টিভই সবথেকে বেশি আসে। তার মানে দ্বিতীয় পর্ব তোমাদের জন্য আসবে আরো বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমাদের ৪ প্রকার পার্টস অফ স্পিচ সম্পর্কে বাক্য রচনা করার জন্য আমি তোমাদেরকে টেকনিক শিখিয়ে দেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শেষ মুহূর্তে যারা পাস করতে চাও, তোমাদের শর্ট সাজেশনস যারা নিয়েছো তারা তো জানো একেবারে সাজানো গোছানো একটি সাজেশনস তোমাদেরকে দেওয়া হয়েছে। ৩টি পার্টেরই শর্ট সাজেশনস দেওয়া হয়েছে। শেষ মুহূর্তে তোমরা যারা এই শর্ট সাজেশনসটি নেওয়াটা সম্ভব না, মানে যেহেতু কুরিয়ারে সময় খুবই কম রয়েছে, এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব না। তো তোমরা ২০টি পিডিএফে এই সাজেশনসটা এই মুহূর্তে পাচ্ছ। সামগ্রিক সাজেশনসটিকে আমি ২০টি পিডিএফে ভাগ করেছি। যেমন তোমাদেরকে আমি যদি বলি ২০টি পিডিএফে কি, কি আছে, যেমন প্রথমে সাজেশনসটা দেওয়া রয়েছে, ফাইনাল যে সাজেশনসটা রয়েছে, তোমার রাইটিং ৩টি করে, হ্যাঁ, তুমি যদি 3টি করে পারো 3টি করে, টপ 3 করে সাজেশনস দেওয়া রয়েছে। এই পিডিএফটিতে তো সেটা পাবে ১ নম্বর পিডিএফে। তারপরে ২ নম্বর পিডিএফে হচ্ছে আনসিন প্যাসেজ উত্তর সহকারে দেওয়া রয়েছে, নিয়ম সহকারে। তারপরে সেন্টেন্স কারেকশন, এখানে টেকনিক সহকারে তোমাকে উত্তর সহকারে সাজেশনসগুলো দেওয়া রয়েছে এবং বিগত বছরের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে। ডব্লিউএস কোশ্চেনেও একই রকম তোমাকে ৭৫টি বাক্য আমি ডব্লিউএস কোশ্চেনের জন্য সাজেশনস দিয়েছি, শর্ট টেকনিক দিয়েছি বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর। এরপরে রাইট ফর্ম অফ ভার্বস একই রকম করে আর্টিকেল, রিয়ারেন্স, পাংচুয়েশন মার্কস, তারপরে চেঞ্জিং ওয়ার্ডস, অ্যান্টোনিম, ট্রান্সলেশনস, সিনোনিম, নোটিশ রাইটিং, পোস্টার রাইটিং, অ্যাডভার্টাইজমেন্ট, মেমো এবং স্লোগান, অ্যাপ্লিকেশন রাইটিং, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এবং এসে রাইটিং। এই ২০টি পিডিএফে আমি তোমাদেরকে পুরো সাজেশনসটি ভাগ করেছি। তো তোমরা খুবই দ্রুত, খুবই স্বল্প মূল্যে, নামমাত্র মূল্যে তুমি এই পিডিএফটি সংগ্রহ করতে পারো, যেটা তুমি তোমার ফোনে রেখে পড়তে পারবে, কম্পিউটার বা ল্যাপটপে রেখে পড়তে পারবে, অথবা প্রিন্ট করে নিয়েও তুমি পড়তে পারবে। তো নেওয়ার জন্য তোমরা অতি সত্বর 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করো এবং তোমরা পিডিএফটি সংগ্রহ করো। তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এসএমএস করে বলো অনার্স দ্বিতীয় বর্ষে বা পিডিএফ লাগবে, এটুকু বললেও মোটামুটি বোঝা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত আছো। যারা আছো সকলকে বলবো ক্লাসটিকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও। আর তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের এই ক্লাসগুলো কতটা হেল্পফুল হচ্ছে, কেমন লাগছে, যদি একটু কমেন্টে জানাও, ভালো লাগবে। আর প্রিয় শিক্ষার্থীরা, সকলের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া রেখে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ তাআলা অনেক ভালো রাখুক এবং তোমাদের খুব ভালো একটি প্রস্তুতি হোক এবং তোমরা একটি ভালো আ প্রস্তুতি নিয়ে ভালো একটি পরীক্ষা দাও। সেই শুভকামনা রাখছি। আল্লাহ হাফেজ।